রিমান্ডে ফাঁস হওয়া আওয়ামী লীগ নেতাদের দেওয়া শীর্ষ ১০ ভয়ঙ্কর তথ্য। ১৯৭১-এর পর বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করে ২০২৪ সালের ৫ই আগস্ট। আর এই দিনেই হাসিনা ক্ষমতা ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়ে যায়। হাসিনা পালিয়ে গেলেও দেশে আটকা পড়েছে তার অনেক এমপি মন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। আর এসব এমপি মন্ত্রী এবং নেতাদের এখন নানান গর্ত থেকে টেনে হিঁচড়ে বের করে আনছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। গত ৫ তারিখের পর আজ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন। এদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, জোনায়েদ আহমেদ পলক, শামসুল হক টুকু, দীপু মনি, সাংবাদিক দম্পতি, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং মমতাজ অন্যতম। আর এসব নেতারাই এখন রিমান্ডে ডিবির ডিম থেরাপি খেয়ে একের পর এক মুখ খুলে চলেছেন এবং ভয়ঙ্কর তথ্য ফাঁস করে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের রিমান্ডে ফাঁস হওয়া এমনই 10টি ভয়ঙ্কর তথ্য সম্পর্কে জানাবো, যেগুলো শুনলে আপনিও চমকে যেতে বাধ্য হবেন। বিশেষ করে ওবায়দুল কাদের এবং মোহাম্মদ এ আরাফাতের ভয়ঙ্কর গোপন তথ্য জানলে আপনি অবাক হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হাসিনার রেখে যাওয়া নেতাদের গ্রেফতারের পর রিমান্ডে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, যখন তাদের ডিম থেরাপি দেওয়ার ব্যবস্থা করে, তখন তারা দ্রুত মুখ খুলতে শুরু করে। আসামিরা ডিবিকে ক্রমান্বয়ে বলতে শুরু করে আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয়েছিল। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপের কারণেই 10 মিনিট স্কুলের সঙ্গে 500 কোটি টাকার চুক্তি বাতিল করা হয়। সালমান এফ রহমান বলেন, এর আগে আমি 2 বছর জেল খেটেছি, সুতরাং আমার কোনো সমস্যা হবে না। তবে আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। টুকু জানান, মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমি মন্ত্রী হয়েছিলাম। তাছাড়া সালমান এফ রহমান ডিবিকে বলেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের ওপর ক্ষেপে রয়েছেন, তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, মামলা তো সবে শুরু, কতগুলো মামলা হবে তা আমরাও জানি না। আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, 111-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কেননা আমার নানান প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না, ব্যাংক থেকে যেসব ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না। তখন ডিবি কর্মকর্তা হেসে বলেন, আপনারা 15 বছরে দেশটাকে খেয়ে ফেলেছেন, আর এখন আপনাকে ছেড়ে দেব, সেটা ভাবার কোনো কারণ নেই। এদিকে সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হয়, আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিয়েছিলেন? জবাবে বলেন, টাকার বিনিময়ে পুলিশ নিয়োগের বিষয়টি আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম। তখন টুকুকে নির্দিষ্টভাবে বলা হয়, আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন। অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন। অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি। আমার বয়স যখন 25 বছর, তখন থেকে এটা চাচ্ছিলাম, কিন্তু 60 বছর বয়সে আল্লাহ সেটা কবুল করেছেন। আমি মন্ত্রিত্ব চাইনি। জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে হারানোর কারণে 2009 সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে কি লাভ হয়েছে? উত্তরে তিনি বলেন, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন, সেটা ভোটিংয়ের জন্য অবশ্যই আইন মন্ত্রণালয় গেছে, তখন আপনি ভূমিকা নিলেন না কেন? উপরোক্ত বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন, আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে। রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল? জবাবে বলেন, তৎকালীন আইজি, র্যাব, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। শেষমেশ আয়নাঘর বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ওটা আমার বিষয় না। গ্রেফতারের আগে 8 দিন আমাকেও সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয়েছিল।
এর কারণ হলো আয়নাঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামাদি ছিল এনটিপি প্রতিষ্ঠান পরপর সেগুলোর কিছু আমি নিয়ে আসি। এর কারণে তারা আমার প্রতি ক্ষুব্ধ ছিল। মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল আহসান বলেন, সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি। তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছে, ফার্ম গেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে কেন তুলে নিয়ে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও। আপনি ওই সময় বললেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়াউল আহসান কোনো মন্তব্য করেননি। তাছাড়া ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4ই আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দেন, তারপরেও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে এ চুক্তি বাতিল করায়। কারণ এই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন পলক চুপ হয়ে গেলেন। রিমান্ডে থাকা নেতাকর্মীরা জানান, দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না। এ সময় ডিবি কর্মকর্তা পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন, আপনারা যারা উপদেষ্টা মন্ত্রী পরিষদ সদস্য এবং নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে নিশ্চয় তিনি বুঝতেন। তারপরেও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। এ সময় তারা ডিবি কর্মকর্তাকে বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে দায়ের শিকার এড়াতে পারবেন? এ সময় তারা নাসূচক জবাব দেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনি শুনলেন রিমান্ডে থাকা নেতাকর্মীদের মুখ থেকে ফাঁস হওয়া একের পর এক ভয়ঙ্কর সব স্বীকারোক্তি। এসব ভাষণের প্রতিটি তথ্যই ছিল চমকে দেওয়ার মতো। কিন্তু আপনার মতে এই সকল স্বীকারোক্তির মধ্যে কোনটি সবচেয়ে ভয়ঙ্কর? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।